হ্যালো এভরিওয়ান, আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত। কেমন আছো সবাই? ভালো তো? তাহলে এসো আমরা আজকের বাংলা ক্লাস আরম্ভ করে দিই। আজকে আমরা পড়ব শিকার কবিতাটি, দ্বাদশ শ্রেণীর পাঠ্য শিকার কবিতাটি, যেটি লিখেছেন কবি জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ আধুনিক যুগের অন্যতম উল্লেখযোগ্য একজন কবি ব্যক্তিত্ব। তার জন্ম হয় 17 ফেব্রুয়ারি 1899 খ্রিস্টাব্দের বরিশালে, আর মৃত্যু 22 অক্টোবর 1954 খ্রিস্টাব্দের কলকাতায়। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে যেমন ধরো ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, রূপসী বাংলা প্রভৃতি। উপন্যাসের মধ্যে রয়েছে মাল্যবান, সুতীর্থ। গদ্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য কবিতার কথা, যেটা আসলে কবিতা বিষয়ক একটা প্রবন্ধ গ্রন্থ। এবারে দেখো, যেটা আমরা সবাই জানি, তোমরাও এখন বড় হচ্ছ, তোমরাও অনেক বইপত্র পড়ছো। প্রত্যেক কবি বা সাহিত্যিকেরই কিছু নিজস্ব কবি বৈশিষ্ট্য বলো বা কাব্য বৈশিষ্ট্য বলো থাকে, যে সাহিত্যটা পড়লেই আমরা সেটা যে তাঁরই লেখা সেটা চিনে নিতে পারি। সেই রকমভাবেই জীবনানন্দেরও কাব্য বৈশিষ্ট্য অনেকগুলো, যার মধ্যে প্রথম এবং প্রধানতম যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে আধুনিক নাগরিক ব্যক্তি মানুষের একাকিত্বের যন্ত্রণা, নিঃসঙ্গতাবোধ। এই যে দিনের পর দিন আমরা একইভাবে শহুরে জীবন যাপন করছি, সেই শহুরে জীবন যাপনে মানুষে মানুষের যে সংযোগহীনতা বা পারস্পরিক যে রোষ বা ক্ষোভ বা চেপে রাখার যে আক্রোশ, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে জীবন যাপন করতে করতে আমাদের জীবনটা বড়ই একঘেয়ে হয়ে যায়। যে একঘেয়েমি, যে যান্ত্রিকতা আমাদের ক্লান্ত করে, অবসন্ন করে, এবং এমনই সেই অবসন্নতা বোধ যা আচ্ছন্ন করে আমাদের সমগ্র চেতনাকে। এই একঘেয়ে ক্লান্তিকর জীবনের এই যে বোধটাই, এটাই তাড়িয়ে নিয়ে বেড়ায় আমাদেরকে, যার জন্যেই এই নাগরিক জীবনের যন্ত্রণাই বলো বা একাকিত্বের বোধ বলো বা এই যে নিঃসঙ্গতা, এই বোধ আমাদের যে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, সেটাই জীবনানন্দের কাব্যে বড় বেশি করে প্রকটিত হয়েছে। যেখানে তিনি এক জায়গায় বলছেন, অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, মাথার ভিতর এক বোধ কাজ করে, আমাদের ক্লান্ত ক্লান্ত করে। ফলে এই যে কোনো রকম অর্থের চিন্তা নয়, কোনো রকম নাম যশ খ্যাতি প্রতিপত্তি নয় বা সচ্ছলতা নয়, এই যে একটা বোধ, এই যে ক্লান্তির একটা বোধ, এই যে অবসন্নতার একটা বোধ, যেটা আমাদেরকে সবসময় মাথার ভেতর আচ্ছন্ন করে রেখেছে, এই বোধটাই আমাদেরকে ক্লান্ত করছে। এই ক্লান্তির হাত থেকে মুক্তি পেতেই, এই যন্ত্রণার হাত থেকে মুক্তি পেতেই কবি প্রকৃতির কোলে আশ্রয় নিতে চান। সেই জন্যই জীবনানন্দের কাব্যের দ্বিতীয় উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে প্রকৃতি প্রেম। কবির মন চায় নিরালা নির্জন প্রকৃতির কোলে আশ্রয় পেতে। তার মন চায় বারবার এই বাংলার বুকে ফিরে আসতে, যেখানে তিনি কি বলছেন, যেখানে তিনি বলছেন, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে। ডেফিনেটলি তাহলে কবি তিনি পরবর্তী জীবনে বা যাকে আমরা বলি জন্মান্তরবাদ, সেই জন্মান্তরবাদে বিশ্বাসী, এবং সেই জন্মান্তরবাদ বা অন্য জন্মে তিনি কিন্তু আবারও ফিরে আসতে চাইছেন এই বাংলাদেশে। কারণ এই পল্লী বাংলার কোলে যে শান্তি তিনি খুঁজে পেয়েছেন, সেটা তিনি আর কোথাও খুঁজে পাননি। তাই তিনি অন্যত্র এক জায়গায় বলছেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। এই যে প্রকৃতি প্রেম,
এই যে নাগরিক জীবনের যন্ত্রণার হাত এড়াতেই প্রকৃতির কোলে আশ্রয় নেবার যে মনোবাঞ্ছা, সেটাই আমরা তার কবিতায় বারবার দেখতে পাচ্ছি। আর আরও একটা জিনিস আমরা খেয়াল করব, যেটা কেবল জীবনানন্দের কবিতাতেই বর্তমান, যে এতদিন ধরে যে সকল পশু পাখি গাছপালা বাংলা সাহিত্যে ব্রাত্য হয়েছিল, জায়গা পায়নি, সেই সকল গ্রাম বাংলার তুচ্ছাতি তুচ্ছ প্রাণী বলো, গাছপালা বলো, পশু পাখি বলো, তাদেরকে কবি জীবনানন্দই তাঁর রচনায় স্থান দিচ্ছেন। যেমন হিজল, বট, তমাল, কাঁঠাল এ সমস্ত গাছের কথা, কাক, শালিক, ফিঙে এ সমস্ত পাখির কথা, চাঁদা মাছ, সরপুঁটি মাছেদের কথা, মুথা ঘাসের কথা, বট ফলের কথা, এই সব যাদেরকে এতদিন তথাকথিত বড় বড় সাহিত্যিক তাদের সাহিত্যে স্থান দেয়নি, তাদেরকেই কবি জীবনানন্দ তাঁর সাহিত্যে জায়গা করে দিলেন। অনায়াসে তাঁর কাব্যে আমরা হিজল, বট, তমাল, কাঁঠাল এইগুলোর কথা পেয়ে আসছি। এবার এই যে নির্জন প্রকৃতি চেতনায় মগ্ন হচ্ছেন যে কবি জীবনানন্দ, তাই তাকে বলা হচ্ছে নির্জনতার কবি। এবার চলে এসো জীবনানন্দের কাব্যের অপর উল্লেখযোগ্য যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে অতীতচারিতা বা ইতিহাস চেতনা। সেখানে আমরা কি দেখছি? বর্তমানের কোনো ঘটনার সূত্রে অতীতের সঙ্গে সংযোগ স্থাপন। যেমন কবি তাঁর মানসপ্রিয়া বনলতা সেনের সৌন্দর্য যখন বর্ণনা করতে যান, তখন তিনি কি বলেন? চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। এই যে বিদিশা, এই যে শ্রাবস্তি, অর্থাৎ মৌর্য যুগের যে নগরীগুলির কথা তিনি আনলেন, বৌদ্ধ জাতকের গল্পে যাদের কথা আমরা পেয়েছি, তাদের সঙ্গেই তিনি অনায়াসে জুড়ে দিলেন তার বর্তমান মানসপ্রিয়ার সৌন্দর্যকে। ফলে এই যে বারবার অতীতের দিকে ফিরে যাওয়া, অতীতের দিকে মুখ ফেরানো, এই ইতিহাস চেতনা বা অতীত প্রিয়তা কবি জীবনানন্দের কাব্যের তৃতীয় উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আর একটা যেটা বিশেষ উল্লেখযোগ্য, সেটা হচ্ছে চিত্ররূপময়তা। স্বয়ং কবি রবীন্দ্রনাথ জীবনানন্দের কাব্যকে বলেছেন চিত্ররূপময়। চিত্ররূপময় অর্থাৎ কবি জীবনানন্দ সেখানে কি করেছেন? ভাষা দিয়ে তিনি একের পর এক ছবি এঁকেছেন। যখনই তার কাব্য আমরা পড়ব, তখনই দেখব যে একটা 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 ছোট্ট 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 ছবি এঁকে 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 গোটা কবিতাটা সৃষ্টি করেছেন তিনি। কেমন? তাহলে এই যে প্রকৃতি প্রেম, এই যে অতীতচারিতা, এই যে চিত্ররূপময়তা, এরই সূত্র ধরে আমরা এখন শিকার কবিতাটার পংক্তি ধরে ধরে বিশ্লেষণে যাব। প্রথমেই যেটা আমরা করে নেব সেটা হচ্ছে শিকার কবিতার মূল গ্রন্থ। আমি যদি এখানটায় একটু করে দিই যে শিকার কবিতার মূল গ্রন্থটা কি? শিকার কবিতার মূল গ্রন্থ হচ্ছে মহাপৃথিবী। যদিও কাব্যটি পরে বনলতা সেন কাব্যগ্রন্থেও স্থান পায়, তবু প্রধানত আমরা মূল গ্রন্থ হিসেবে মহাপৃথিবী এটিকেই ধরে রাখব। এবারে কবিতাটা দেখো, কবিতাটাতে কি বলা হচ্ছে। কবিতাটাতে যেটা বলা হচ্ছে ভোর। দেখবে কবিতাটায় দুবার ভোর কথাটা এসেছে। অনেক সময় প্রশ্নে আসে যে শিকার কবিতায় যে দুটি ভোরের কথা বলা হয়েছে, সেই দুটি ভোরের কথা আলোচনা করো। যদি আমরা খুব যথাযথভাবে পড়তে যাই, তাহলে দেখব যে দুটো ভোর ঠিক নয়, কিন্তু একটাই ভোরের দুটি বৈপরীত্যময় ছবি শিকার কবিতাটায় ফুটে উঠেছে। একদিকে যেখানে রয়েছে জীবনের উদযাপন, জীবনের উদ্ভাস,
জীবনের উল্লাস, অন্যদিকে সেই জীবনের উদযাপনটাই শেষ হয়েছে মৃত্যুর বীভৎসতায়। আসবো, আমরা সেই সব কিছুতেই আসবো। আগে দেখা যাক কবি কি বলছেন। কবি বলছেন, ভোর, আকাশের রং ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল নীল, চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। একটি তারা এখন আকাশে রয়েছে, পাড়াগাঁর বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো, কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গেলাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে, তেমনি তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। প্রথম কথা দেখো, এখানেও কিন্তু অনেকগুলো ছবি আমরা পেয়ে যাচ্ছি। কবি কি বলছেন? কবি বলছেন, প্রকৃতির রাজ্যে সবেমাত্র ভোর হচ্ছে এবং সেই ভোর বেলাটায় কিন্তু দিনের আলোর মতো যে একদম উজ্জ্বলতা, সেই উজ্জ্বলতাটা তখন অবধি আসেনি। সূর্যের প্রখর তাপ তখনও অবধি প্রকৃতির রাজ্যে ছড়িয়ে পড়েনি। ফলে সেই ভোরের নরম আলোয় আকাশের রংটা কেমন হয়েছে? আকাশের রংটা হয়েছে ঘাসফড়িংয়ের মতো। ঘাসফড়িং এখন তুমি আর শহরাঞ্চলে খুব বেশি দেখতে পাবে না, কিন্তু পুকুর আছে এমন কোনো জায়গায় যদি যাও, তাহলে সেই পুকুর সংলগ্ন ঘাস জমিতে তুমি দেখবে যে লম্বা লম্বা ঘাসের আগায় আগায় ঘাসফড়িং উড়ে উড়ে বসে। যদি ঘাসফড়িং খুব কাছ থেকে লক্ষ্য করো, সত্যি তার দেহটা একদম কাঁচের মতো স্বচ্ছ, ট্রান্সপারেন্ট, এবং তার ডানা দুটো স্বচ্ছ এবং রংটা অনেকটা ওই সবজেটে নীল ধরনের। তাহলে ঘাসফড়িংয়ের দেহ যেরকম কোমল, আকাশের রংটা ঠিক সেই রকমই কোমল নীল রঙের। সেই ভোরবেলাকার নরম আলোয় আকাশের রং একটা কোমল স্নিগ্ধ নীল রঙের। চারিদিকে তাকিয়ে কবি যে গাছপালাগুলো দেখছেন সেগুলো হচ্ছে পেয়ারা গাছ, নোনা গাছ, গ্রাম বাংলার অতি পরিচিত চিরচেনা গাছ। সেগুলোর রং কেমন? টিয়ার পালকের মতো সবুজ, অর্থাৎ টিয়া পাখির পালক যেরকম কচি সবুজ রঙের, ঠিক সেই কচি সবুজ রংটাকেই কবি ব্যবহার করছেন পেয়ারা এবং নোনা গাছের সবুজাভার বর্ণনা দিতে গিয়ে। তাহলে আমরা এতক্ষণে কি দেখলাম? সবেমাত্র ভোর হচ্ছে এবং সেই ভোরের নরম আলোয় আকাশের রং কোমল স্নিগ্ধ নীল, এবং চারিদিকের যে পেয়ারা এবং নোনা গাছের যে জঙ্গল, সেই গাছের রং কেমন? টিয়া পাখির পালকের মতো কচি সবুজ রং চারিদিকে। এবার সেই ভোরবেলায় কবি কি দেখছেন? একটি তারা এখন আকাশে রয়েছে। এবার তাহলে তারাটির কথা। তারাটির বর্ণনায় কবি কি বলছেন? দুটো উপমা আসছে। দেখো, আমি এখানে করে দিয়েছি যে ভোরের আকাশে ফুটে থাকা তারার বর্ণনায় কবি দুটি উপমার কথা আনছেন। একটা হচ্ছে গ্রামীণ বিবাহের প্রসঙ্গ, আরেকটাতেই আমরা পাবো অতীতচারিতা। কবি কি বলছেন? আমি এখানেও 1-2 করে মার্কিং করে দিয়েছি। একটি তারা এখন আকাশে রয়েছে, পাড়াগাঁর বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো। তাহলে আমরা জানি যে রাতের আকাশে যে তারাদের আমরা দেখতে পাই, তারা কিন্তু দিনের বেলায় সবাই যে একেবারে হারিয়ে যায় তা কিন্তু নয়, বরং তারা দিনের আলোর আড়ালে লুকিয়ে পড়ে।
তাহলে ভোর যখন হয়েছে, রাতের প্রায় সব তারাই ভোরের আলোর আড়ালে লুকিয়ে পড়তে পেরেছে। কেবল একটি মাত্র তারা আকাশে এখনো ফুটে আছে। ফলে সে যে সবার মতো ভোরের আলোর আড়ালে চলে যেতে পারল না, সে যে আকাশে এখনো ফুটে আছে, সেটার জন্যই তার যেন দ্বিধা, তার যেন কুণ্ঠা, তার যেন একটা সংকোচ কবি লক্ষ্য করতে পারছেন। কিন্তু একই সঙ্গে এটাও সত্যি যে তার মধ্যেই একটা রোম্যান্টিক মায়া, একটা রোম্যান্টিক সৌন্দর্যের আবেশও কবির চোখে পড়ছে। আর সেই জন্যেই ভোরবেলাকার সেই তারাটিকে কবি তুলনা করছেন পাড়াগাঁয়ের বাসর ঘরের সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো। খেয়াল করবে যে আমরা অনেক সময় একটু ভুল করে ফেলি যে গোধূলি মানেই বোধহয় সন্ধ্যা। যে কোনো সন্ধ্যাকেই কিন্তু গোধূলি বলা হয় না। গোধূলি এমন একটা সময় যখন আকাশের রংটা একটু লালচে হয়ে যায়, যখন সন্ধেটা ঠিক নামছে, কোনো কোনো সন্ধ্যায় দেখবে অদ্ভুত একটা লালচে রং আকাশের বুকে ছড়িয়ে পড়ে। ওইটাকেই বলা হয় গোধূলি, এবং গোধূলির সেই আলোটাকেই বলা হয় কোণে দেখা আলো। ফলে গোধূলির আলোর মধ্যে যে সেই অদ্ভুত মায়াটা, যে অদ্ভুত রোম্যান্টিক সৌন্দর্যের আবেশটা রয়েছে, সেটাই কবি এখানে ব্যবহার করছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন পাড়াগাঁয়ের বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো। ধরে নাও পাড়াগাঁয়ের একটা বাসর ঘর, সবেমাত্র সেখানে হয়তো কোনো বিবাহ অনুষ্ঠান শেষ হয়েছে, বা কিছুক্ষণের মধ্যেই হয়তো বিবাহ অনুষ্ঠান শুরু হতে চলেছে। ফলে বাসর ঘরে যে মেয়েরা রয়েছে তারা সকলেই কম বেশি রোম্যান্টিক আবেশে পূর্ণ। কিন্তু তার মধ্যে সবচেয়ে রোম্যান্টিক আবেশে পূর্ণ যে মেয়েটি সবচেয়ে লজ্জা, সবচেয়ে সংকোচ এবং সবচেয়ে দ্বিধা নিয়ে জড়সড় হয়ে বসে আছে, আমাদের বুঝতে কোথাও বাকি থাকে না যে সেই মেয়েটি হচ্ছে নববধূটি, যার হয়তো কিছুক্ষণ আগেই বিবাহ হয়েছে, বা কিছুক্ষণ পরেই যে বিবাহের 7 পাকে বাধা পড়তে চলেছে। তাহলে সেই মেয়েটি যেরকম সবচেয়ে গোধূলি মদির, অর্থাৎ যেটা আমি একটু আগেই বললাম যে গোধূলির যে মায়া, গোধূলির যে সৌন্দর্য, তার যেন অঙ্গে অঙ্গে জড়ানো রয়েছে। একই সঙ্গে সেই মেয়েটির মধ্যে একটা লজ্জা, একটা সংকোচ, একটা দ্বিধা, একটা জড়সড় ভাব, সেই ব্যাপারটাই কবি লক্ষ্য করছেন ভোরবেলাকার সেই তারাটির মধ্যে। তারও মধ্যে সেই দ্বিধা, সেই সংকোচ, সেই লজ্জা এবং একই সঙ্গে সবচেয়ে রোম্যান্টিক মায়াময় আবেশ কবির চোখে পড়ছে। এবার সেই তারাটির বর্ণনায় কবি দ্বিতীয় যে উপমাটি আনছেন সেটা কি? কবি বলছেন মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গেলাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে, তেমনি তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। তাহলে একটু কল্পনা করো, হাজার হাজার বছর আগে কবির মিশরের প্রেমিকা তার বুকের হাড় থেকে যে মুক্তটি খুলে কবির নীল মদের গেলাসে রেখেছিল, ঠিক সেই রকমই দেখাচ্ছে ভোরবেলাকার আকাশের সেই তারাটিকে। একটু আমরা ভেবে দেখতে পারি যে কবি বা তার প্রেমিকা কারোর পক্ষেই কিন্তু হাজার হাজার বছর বেঁচে থাকা সম্ভব নয়। তাহলে কবি এখানে কি বলতে চাইছেন? তাদের প্রেম, তাদের ভালোবাসা, সেটা চিরকালীন, সেটা শাশ্বত, সেটা হাজার হাজার বছর ধরে একই রকমভাবে বেঁচে আছে। এবার কবির সেই মিশরের মানুষই তার বুকের হাড় থেকে যে মুক্তখানি
তার নীল মদের গেলাসে রেখেছিল আকাশের তারাটা যেন ঠিক তেমন। খেয়াল করো, একটা ছবি আঁকা হয়ে গেল কিন্তু। বিরাট বিস্তৃত নীল আকাশের ক্যানভাসে ফুটে থাকা একটা সাদা তারা, যেটাকেই কবি কল্পনা করছেন তার নীল মদের গেলাসে রাখা সাদা মুক্তোর সঙ্গে। কেমন? তাহলে আমরা এখানে অলরেডি 4টে ছবি পেয়ে গেছি। একটা হচ্ছে ভোরের আকাশের রংটা কেমন, একটা হচ্ছে পেয়ারা এবং নোনার গাছ কেমন সবুজ আভা ধারণ করেছে, একটা হচ্ছে আকাশের ফুটে থাকা সাদা তারাটা পাড়াগাঁয়ের বাসর ঘরের সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো, আর একটা হচ্ছে সেই তারাটিই যেন নীল মদের গেলাসে রাখা সাদা মুক্তোটি। ক্লিয়ার সবার কাছে? এবারে চলে এসো পরবর্তী স্ট্যান্জায় আমরা কি দেখতে পাচ্ছি। কবি সেই ভোরের বর্ণনাই করছেন, কিন্তু চারিদিকে তাকিয়ে এবার তিনি কি দেখছেন? হিমের রাতে শরীর রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। এবারে আমরা খেয়াল করব দেশওয়ালি। দেশওয়ালি বলতে বোঝায় দেহাতি মানুষজন, অর্থাৎ বিহার, ঝাড়খণ্ড প্রভৃতি এলাকার যে মানুষজন, একদম স্থানীয় মানুষজন, তাদেরকেই বলা হয় দেশওয়ালি। এবার কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে উষ্ণ, অর্থাৎ গরম। কেমন? কবি তাহলে কি বলছেন দেখো। কবি বলছেন যে হিমের রাতে শরীর রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। মোরগ ফুলের মতো লাল আগুন, শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। আমরা একটু ভেঙে ভেঙে দেখে নেব। হিমের রাত অর্থাৎ সময়টা তখন শীতকাল। শীতকালে শরীর গরম রাখবার জন্য শুকনো পাতা, কাঠ, কুট্র প্রভৃতি জড়ো করে দেশওয়ালিরা মাঠে আগুন জ্বালিয়েছিল। রাতের অন্ধকারে গনগনে হয়ে জ্বলা সেই আগুনের রং কেমন? সেই আগুনের রং মোরগ ফুলের মতো টকটকে লাল। তাহলে এখানে আমরা একটা উপমা পেয়ে গেলাম, সেটা হচ্ছে মোরগ ফুল। মোরগ ফুল তোমরা সবাই দেখেছো, যেগুলোকে আমরা চলতি কথায় ভেলভেট ফুল বলে থাকি, অর্থাৎ একটা লম্বা ডাঁটির ওপরে একগুচ্ছ ফুল, এবং ঠিক ভেলভেটের মতোই লাল যে রংটা, অনেক সময় একটু মেরুনের আভাও তাতে থাকতে পারে। তাহলে কবি কি বলছেন? কবি বলছেন যে শীতের রাতে শরীর গরম রাখবার জন্য দেশওয়ালি যারা দেহাতি মানুষ, তারা শুকনো অশ্বত্থ পাতা, কাঠ, কুট্র প্রভৃতি জড়ো করে মাঠে আগুন জ্বালিয়েছিল। রাতের অন্ধকারে সেই আগুন লাল টকটকে হয়ে জ্বলছিল, ঠিক যেন মোরগ ফুলের মতো। এবার এখন ভোর হয়ে এসেছে। সারা রাত জ্বলতে জ্বলতে সেই আগুন প্রায় নিভে এসেছে। নিভে আসা সেই আগুনের রং আর কুমকুমের মতো নেই। কুমকুম কথাটার মানে হচ্ছে সিঁদুর। কেমন? কুমকুম কথাটার মানে হলো সিঁদুর। তাহলে এখানেও সেই লাল রঙের ব্যবহার। তাহলে ভোরের বেলায় নিভে আসা সেই আগুনের রং আর কিন্তু টকটকে লাল নেই, আর কিন্তু সিঁদুর রাঙা নয় সেই আগুনের রংটা, বরং সেটা কিরকম?
রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছের মতো। আগুনের রংটা ফিকে হয়ে এসেছে সারা রাত জ্বলতে জ্বলতে। সেই ফিকে রং, সেই ফ্যাকাশে রং দেখে কবির মনে হচ্ছে যেন সেটা রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছের মতো। রোগা শালিক অর্থাৎ ক্ষীণজীবী যে শালিক আর বেশি দিন বাঁচবে না, তার হৃদয়ের ইচ্ছেগুলো যেমন বিবর্ণ হয়ে যায়, যেমন ফ্যাকাশে হয়ে যায়, ঠিক সেই রকমই ফিকে হয়ে এসেছে ভোরবেলাকার আগুনের রং। কারণ সারা রাত জ্বলতে জ্বলতে সেই আগুনটা এখন প্রায় নিভে এসেছে। ফলে রাতের আগুনের মতো টকটকে লাল আভা তার নেই, ফিকে হয়ে এসেছে। এবং সেই ফিকে বা ফ্যাকাশে রংটা কেমন? ঠিক রোগা শালিকের হৃদয়ের ফিকে হয়ে আসা ইচ্ছের মতো। বরং ঠিক তার বিপরীতে ঝলমল করছে চারিদিকের বন আর আকাশ। কিরকম ভাবে ঝলমল করছে? ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। দেখবে ময়ূর যখন পেখম মেলে, তখন সেই পেখমে যেগুলোকে আমরা চোখ বলি, সেই চোখগুলো কিন্তু না পুরো সবুজ না পুরো নীল, সবুজ নীলে মেশানো একটা রং। অদ্ভুত সুন্দর একটা উজ্জ্বল রঙের বিভা। সুতরাং এই যে চারিদিকের বন ও আকাশ, কেমন? চারিদিকের বন ও আকাশ সূর্যের আলোয় ঝলমল করছে। ঝলমল করছে কিরকম ভাবে? ঝলমল করছে ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝলমল করছে। অর্থাৎ আগুনের রংটা ফিকে হয়ে এসেছে, কিন্তু তার বদলে চারিদিকের বন আর আকাশ সূর্যের আলোয় ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। অর্থাৎ সব মিলিয়ে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, জীবনের উদযাপন। শুধু কি এই একটা ছবিতেই জীবনের উদযাপন খুঁজে পেলাম? একেবারেই নয়। খেয়াল করো, এই যে সবেমাত্র ভোর হচ্ছে, সেই ভোরবেলায় ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল বর্ণ ধারণ করেছে যে আকাশটা, তার মধ্যেও নতুন জেগে ওঠা দিন। পেয়ারা আর নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। অর্থাৎ এই যে একটা কচি কলা পাতা সবুজ রং, সেখানেও কিন্তু একটা জীবনের কথা। এই যে পাড়া গাঁয়ের সবচেয়ে গোধূলি মদির মেয়েটির কথা এলো, সেখানেও কিন্তু সেই মেয়েটি হয়তো সদ্য নতুন বিবাহিত জীবনে প্রবেশ করেছে, বা কিছুক্ষণের মধ্যেই সে নতুন জীবনে প্রবেশ করতে চলেছে। ফলে সেখানেও সেই নতুন জীবনের কথা। আর এই যে মিশরের মানুষের যে অনুষঙ্গ কবি আনলেন, সেখানে সেই প্রেমের শাশ্বত, প্রেমের যে চিরকালীন সত্যতা, তারই কথা ধরা পড়েছে। আবার দেখো, দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে শরীর গরম রাখার জন্য। তাহলে শরীর গরম রাখার জন্য যে আগুন জ্বলা, তার মানে এই আগুনটাও কিন্তু বেঁচে থাকার প্রতীক হয়ে আসছে। আর সব শেষে যেটা আমরা দেখলাম, যে চারিদিকের বন আর আকাশ ভোরের আলোয় ঝলমল করছে ময়ূরের সবুজ নীল ডানার মতো, সেখানেও কিন্তু আমরা পাচ্ছি এই জীবনের উদযাপন। কেমন? তাহলে এই পর্যন্ত আজকে ক্লাস থাকবে, কারণ পরবর্তী যে স্তবকটা আমরা পড়ব, পরবর্তী যে স্ট্যান্জাটা আমরা পড়ব, সেখানেও কিছু দূর পর্যন্ত আমরা এই জীবনের উদযাপনেই যাব। তারপরেই দেখব যে প্রকৃতির চিত্রটা কিভাবে হঠাৎ পাল্টে যাচ্ছে, কিভাবে হঠাৎ একটা ভীষণ বৈপরীত্যময় জায়গায় পৌঁছে যাচ্ছে। আজকে তাহলে এই প্রথম দুটো স্তবক আমরা পড়লাম,
ভালোভাবে সবটাই আমরা বুঝে নিলাম আশা করা যায়। মূল গ্রন্থের নাম আমরা দেখে নিলাম এবং এখানেও আমি আরেকবার জীবনানন্দের যে কাব্য বৈশিষ্ট্য অর্থাৎ আধুনিক নাগরিক ব্যক্তি মানুষের একাকিত্বের যন্ত্রণা, সেখান থেকে মুক্তি পেতে প্রকৃতি প্রেম, তারই পাশাপাশি তার যে অতীতচারিতা এবং এই যে ভাষা দিয়ে দিয়ে ছবি আঁকা, চিত্ররূপময়তা, সেই সব নিয়ে আমাদের আলোচনা, তারই পরিপ্রেক্ষিতে শিকার কবিতাটার পংক্তি ধরে ধরে বিশ্লেষণ এবং কিভাবে তিনি ছবির পরে ছবি এঁকেছেন সেইগুলো কিন্তু আমরা দেখে নিলাম। তাহলে এর পরে আমার পরবর্তী যে ক্লাসটা হবে সেইখানে আমরা এর পরের অংশটা নিয়ে আলোচনা করব, যেখানে দ্বিতীয়বার কবি ভোর কথাটা উচ্চারণ করেছেন এবং সেইখানেই আমরা একটা সুন্দর বাদামি হরিণের কথা পাবো। আজকের ক্লাস তাহলে আমি এইখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। থ্যাংক ইউ এভরিবডি।